আসসালামু আলাইকুম। ক্লাস 7 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে ইউনিট 4 এর লেসন 3 এর পার্ট এ এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 33। এখানে ইনস্ট্রাকশনে বলছে যে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স বেসড অন ইউর রিডিং অব দ্য প্যাসেজ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স মানে হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, বেসড অন মানে ভিত্তি করে, ইউর রিডিং অব দ্য প্যাসেজ অর্থাৎ উপরে 30 পেজ থেকে 33 পর্যন্ত আমরা নিউ জেনারেশন নামে যে প্যাসেজটা পড়েছি সেই প্যাসেজটার উপর ভিত্তি করে হচ্ছে তোমরা নিচের এই যে 4টা কোশ্চেন রয়েছে এগুলোর আনসার দিবে। তো প্রথমে দেখে নিই প্রথম কোশ্চেনটা কি। নাম্বার 1-এ বলছে হোয়াট ডাজ জেনারেশনাল নেমিং রেফার টু। রেফার মানে হচ্ছে বুঝায়, আর জেনারেশনাল নেমিং মানে হচ্ছে প্রজন্মগত নামকরণ। অর্থাৎ প্রজন্মগত নামকরণ বলতে কি বুঝায়? এর মানে হচ্ছে এই যে আমাদের এক একটা জেনারেশনের এক একটা নাম, যেটা আমরা আমাদের বইয়ের 31 পেজে দেখেছি। যেমন হচ্ছে কারোর নাম হচ্ছে বেবি বুমার্স, কারোর নাম হচ্ছে জেনারেশন ওয়াই, বা তোমাদের জেনারেশনের নাম হচ্ছে জেনারেশন জি। আবার ধরো আরও ছিল হচ্ছে সাইলেন্ট জেনারেশন, লস্ট জেনারেশন। এইভাবে যে আমরা বিভিন্ন ধরনের প্রজন্মগুলোর নামকরণ করেছি, এটার মাধ্যমে কি বোঝানো হচ্ছে? এটা হচ্ছে প্রশ্নের প্রথম অংশ। এবার দ্বিতীয় অংশে বলছে যে ওয়াই ডু পিপল নেম ডিফারেন্ট জেনারেশনস। অর্থাৎ এই যে লোকজন বা মানুষরা কেন বিভিন্ন ধরনের প্রজন্মের নাম দিয়ে থাকে বা নামকরণ করে থাকে। তার মানে এখানে দুটো অংশ, একটা হচ্ছে এই যে প্রজন্মগত নামকরণের যে ব্যাপারটা, এই ব্যাপারটা দিয়ে কি বোঝায়, আর দ্বিতীয় অংশে বলা হচ্ছে যে মানুষজন বা লোকেরা কেন এই ভিন্ন ভিন্ন নামকরণ করে থাকে প্রজন্মের। আমরা এই প্রশ্নের প্রথম অংশের উত্তর এইভাবে লিখতে পারি যে জেনারেশনাল নেমিং, অর্থাৎ এখান থেকে শুরু করবে তোমরা, জেনারেশনাল নেমিং রেফার। রেফারের সাথে একটা এক বসাবে যেহেতু প্রশ্নে ডাজ আসছে। তো জেনারেশনাল নেমিং রেফার্স টু দ্য প্র্যাকটিস অফ লেভেলিং ডিফারেন্ট এজ গ্রুপস বেসড অন শেয়ার্ড হিস্টোরিক্যাল অ্যান্ড সোশ্যাল এক্সপিরিয়েন্সেস। অর্থাৎ এই যে প্রজন্মগত নামকরণ, এটা দিয়ে বোঝায় হচ্ছে বিভিন্ন বা যে বয়সের যে দল রয়েছে এবং তাদের যে নিজস্ব ইতিহাস এবং সামাজিক যে অভিজ্ঞতা রয়েছে, সেটার উপর ভিত্তি করে এই নামকরণটা করা হয় বা এই নামকরণকে বোঝানো হয়। অর্থাৎ আমাদের ঐতিহাসিক এবং সামাজিক অভিজ্ঞতার ভিত্তিতে যে ভিন্ন ভিন্ন বয়সের দল রয়েছে, এবং এদের মাধ্যমে এই যে নামকরণের ব্যাপারটা, এটাকে আমরা বলছি জেনারেশনাল নেমিং। এরপর বলছি হোয়াই ডু পিপল নেম আফটার ডিফারেন্ট এজ। তো এটা তোমরা এইভাবে লিখতে পারো যে পিপল নেম ডিফারেন্ট জেনারেশনস টু আন্ডারস্ট্যান্ড চেঞ্জিং সোশ্যাল ডাইনামিক্স অ্যাজ ইচ জেনারেশন ফেসেস ইউনিক চ্যালেঞ্জেস, ইনফ্লুয়েন্সেস অ্যান্ড ওয়ার্ল্ড ইভেন্টস দ্যাট শেপ দেয়ার আইডেন্টিটি অ্যান্ড পার্সপেক্টিভ। তাহলে দেখো এই যে লোকজন বিভিন্ন জেনারেশনের নাম দেয়, এটা কিসের জন্য দেয়? এটা হচ্ছে সামাজিক গতিশীলতার যে পরিবর্তন সেটা বোঝানোর জন্য। তারপর বলছে আবার ইচ জেনারেশন ফেসেস ইউনিক চ্যালেঞ্জেস, অর্থাৎ প্রতিটা প্রজন্ম কি করে নতুন নতুন বাধার সম্মুখীন হয়, অনেক ধরনের প্রভাব দ্বারা তারা প্রভাবিত হয়, এবং বৈশ্বিক বিভিন্ন ঘটনা রয়েছে যেগুলোর কারণে তাদের যে নিজস্ব একটা আইডেন্টিটি সেটাও কি হয়, পরিবর্তিত হয়। তো এই কারণে হচ্ছে লোকজন বিভিন্ন ধরনের জেনারেশনের নামকরণ করে থাকে। ধরো তোমরা যারা জেনজি, তোমরা এক ধরনের সামাজিক বা বৈশ্বিক ঘটনাগুলোর সম্মুখীন হয়েছো এবং তোমাদের সামনে যে প্রতিকূলতাগুলো রয়েছে সেগুলো কিন্তু একরকম। আবার ধরো বেবি বুমার্স যারা ছিলেন আমাদের মুক্তিযুদ্ধকালীন সময়ে, ওনারা আরেক ধরনের প্রবলেমের সম্মুখীন হয়েছে, আরেক ধরনের মানে হিস্ট্রি বা সামাজিক যে অভিজ্ঞতা রয়েছে সেগুলোর সম্মুখীন হয়েছেন। প্রতিকূলতাগুলো ছিল আমাদের থেকে ভিন্ন, তো সেই ক্ষেত্রে ওনাদের জেনারেশনটা আরেক রকম। তো এইসব কারণে হচ্ছে মূলত মানুষ কি করে বিভিন্ন ধরনের প্রজন্মের নামকরণ করে থাকে। 2 নম্বর প্রশ্নে বলছে ডেসক্রাইব ওয়ান ইউনিক ক্যারেক্টারিস্টিক্স অর চ্যালেঞ্জ অব দ্য কারেন্ট জেনারেশন। ডেসক্রাইব মানে হচ্ছে বর্ণনা করা, ইউনিক মানে হচ্ছে অসাধারণ, ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে বৈশিষ্ট্য, চ্যালেঞ্জ মানে প্রতিকূলতা,
আর কারেন্ট মানে হচ্ছে সমসাময়িক বা বর্তমান, আর জেনারেশন মানে হচ্ছে প্রজন্ম। অর্থাৎ বর্তমান প্রজন্মের যে অনন্য বৈশিষ্ট্যগুলো রয়েছে অথবা তারা যে ধরনের প্রতিকূলতার সম্মুখীন হয় সে ব্যাপারটা বর্ণনা করতে বলেছে। তো এটাও আমরা আমাদের বই থেকে পেয়ে যাব। একদম বইয়ের শুরুর দিকে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো। দেখো এখানে আমাদের জেনারেশন জি সম্পর্কে বেশ কিছু তথ্য দেওয়া আছে যে জেনারেশন জি ইজ দ্য গ্রুপ দ্যাট গ্রো আপ ইন্টারলি ইন দ্য ডিজিটাল এজ, দ্য ফার্স্ট টু জুম ইনটু দ্য ইন্টারনেট। অর্থাৎ জেনারেশন জি হচ্ছে সেই প্রজন্ম যারা হচ্ছে পুরোপুরি একটা ডিজিটাল যুগে বেড়ে উঠেছে, হ্যাঁ, এবং তারা ইন্টারনেটের সাথে অনেক বেশি কানেক্টেড বা ইন্টারনেট ব্যবহার করে। এটা হচ্ছে তাদের একটা ক্যারেক্টারিস্টিক হিসেবে দিতে পারো। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে তোমাকে যে চ্যালেঞ্জের কথা বলেছে সেই ব্যাপারটা তোমরা এখান থেকে দিতে পারো যে গ্রোয়িং আপ উইথ সোশ্যাল মিডিয়া, a mobile internet and a lot of information, Gen Z experiences a paradox, hyper connected yet isolated, digitally adept but frequently anxious, free yet personally stressed। এই লাইনগুলোকে তোমরা দিতে পারো। কারণ কি এই যে এখানে জেনারেশন জি এর যে ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় সে ব্যাপারটা এখানে বলা হচ্ছে যে তারা ইন্টারনেটের মাধ্যমে অনেক বেশি কানেক্টেড থাকলেও তারা কিন্তু মূলত কি বিচ্ছিন্ন। তারপরে হচ্ছে তারা ডিজিটাল ব্যাপারে অনেক বেশি দক্ষ হলেও তারা মূলত একটা উদ্বিগ্নতায় ভুগে, হ্যাঁ, এবং তাদের উপর অনেক মানসিক প্রেশার থাকে। এই জিনিসগুলোকে তোমরা সুন্দর করে গুছিয়ে কিভাবে লিখবে সেটা একটু দেখে নাও। দেখো আমাদের প্যাসেজের আলোকে আমরা এখন জিনিসটাকে এভাবে লিখতে পারি যে ওয়ান ইউনিক ক্যারেক্টারিস্টিক্স অফ জেনারেশন জি ইজ দ্যাট দে আর দ্য ফার্স্ট টু গ্রিউ আপ ইন দ্য ডিজিটাল এজ। অর্থাৎ জেনারেশন জি এর একটা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে তারা ডিজিটাল যুগে জন্মগ্রহণ করেছে বা এখানেই বেড়ে উঠেছে। এরপর যে অংশটার কথা বলেছে চ্যালেঞ্জের কথা, হ্যাঁ, তো চ্যালেঞ্জের কথাটাও আমরা এইভাবে লিখতে পারি যে a major challenge of the current generation is that they are connected through social media and the internet while often feeling isolated, anxious and stressed। অর্থাৎ আমাদের বইয়ের যে লাইনগুলো সেগুলোকে আমি একটু ছোট করে এখানে লিখে দিয়েছি। অর্থাৎ এই প্রজন্মের বা বর্তমান প্রজন্মের যে একটা বড় ধরনের সমস্যা সেটা হচ্ছে তারা সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের মাধ্যমে অনেক বেশি কানেক্টেড হলেও তারা কি হয়, তারা হচ্ছে বিচ্ছিন্ন থাকে, উদ্বিগ্ন থাকে এবং খুবই প্রেশার থাকে ওদের উপর। এবার 3 নম্বর প্রশ্নে বলছে যে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য লেগেসি অফ জেনারেশনাল স্ট্রাগলস ইন বাংলাদেশ। অর্থাৎ এই যে প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের উত্তরাধিকার সূত্রে আমরা যে সংগ্রামগুলো করে যাচ্ছি বাংলাদেশে, এই সংগ্রামগুলো সম্পর্কে তোমরা কি জানো। অর্থাৎ প্রতিটা প্রজন্ম যে বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন ধরনের সংগ্রাম করে গিয়েছে সেটা ব্যাপারে তুমি কি জানো। ডেসক্রাইব ইন ব্রিফ, ব্রিফ মানে হচ্ছে সংক্ষেপে, অর্থাৎ সংক্ষেপে এটা বর্ণনা করো। এই প্রশ্নে যেহেতু আমাদেরকে আমাদের বিভিন্ন ধরনের প্রজন্মের সংগ্রামের কথা বলেছে যেটা বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িত, হ্যাঁ, তো সেহেতু আমরা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধকালীন সময়ের যে প্রজন্ম, তারপর হচ্ছে অর্থাৎ আমরা 32 পেজে যেটা পড়েছি আর কি, এরপর হচ্ছে 80-র দশকে যে আরেকটা জাগরণ হয়েছিল, তো ওই ব্যাপারগুলো আমরা এখানে তুলে আনতে পারি। তো এভাবে করে বলতে পারো ইচ অ্যান্ড এভরি জেনারেশন ইন বাংলাদেশ হ্যাভ প্লেড কি রোলস ইন শেপিং দ্য কান্ট্রি। অর্থাৎ আমাদের প্রত্যেকটা প্রজন্ম বাংলাদেশটা গড়ার জন্য, হ্যাঁ, অথবা বাংলাদেশের ইতিহাসে কি করেছে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো প্রথমেই একেবারে আমি 1971 সালে যেটা রয়েছে সেটা দিয়ে শুরু করতে পারি। দ্য বেবি বুমার্স ফট ফর ইন্ডিপেন্ডেন্স ইন 1971। অর্থাৎ বেবি বুমার্স নামে যে প্রজন্ম ছিল তারা হচ্ছে 1971 সালের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল। ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে স্বাধীনতা, আর ফট মানে হচ্ছে যুদ্ধ করেছিল। এরপর দেখো বি নাম্বারে আমি ওই স্বৈরতন্ত্রের যে ব্যাপারটা ছিল বা স্বৈর শাসনের বিরুদ্ধে যে আন্দোলনের কথা আমরা জেনেছি সেটা বলছি যে দ্য 1980 জেনারেশন স্ট্রাগল ফর ডেমোক্রেসি অ্যাগেনস্ট অটোক্রেসি। অর্থাৎ 1980-র দশকের যে প্রজন্ম তারা হচ্ছে গণতন্ত্রের জন্য স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছিল। তো 3 নম্বরে তোমরা তোমাদের নিজেদের প্রজন্মের কথা বলতে পারো যে জেনারেশন জি হ্যাজ কন্টিনিউড দিস লেগেসি পার্টিসিপেটিং ইন মুভমেন্ট লাইক 2018 road safety protest and leading the 2024 July uprising।
অর্থাৎ এই যে জেনারেশন জি, তারাও হচ্ছে কি করেছে, এই বিপ্লবটাকে বা সংগ্রামটাকে এগিয়ে নিয়েছে, এবং তারা 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলন এবং 2024 সালের যে জুলাই বিপ্লব হয়েছে সেটাতে অংশগ্রহণ করেছে। আচ্ছা, আমাদের সর্বশেষ যে প্রশ্ন, এবার সেটাতে যাই। এখানে বলছে, ওয়াই ইজ গুড গভর্নেন্স ইম্পর্টেন্ট ফর মিটিং দ্য নিডস অফ নিউ জেনারেশন। গুড গভর্নেন্স বলতে বোঝাচ্ছে হচ্ছে সুশাসন, ইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, আর নিড মানে হচ্ছে প্রয়োজন, অর্থাৎ নতুন প্রজন্মের প্রয়োজন মেটাতে সুশাসন কেন গুরুত্বপূর্ণ। তো এটার আনসার তোমরা এইভাবে দিতে পারো যে গুড গভর্নেন্স ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট এনশিওরস বেটার অপরচুনিটিস অ্যান্ড বেটার ফিউচার ফর দ্য পিপল। অর্থাৎ সুশাসন গুরুত্বপূর্ণ এই জন্য যে এটা মানুষের জন্য কি করে, একটা ভালো সুযোগ এবং ভালো ভবিষ্যতের নিশ্চয়তা দেয়। It also important for making proper policies and actions to meet modern challenges. এবং বর্তমানের যে প্রতিকূলতা বা চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলা মোকাবেলার জন্য এটা কি করে, সঠিক নীতি এবং সঠিক পদক্ষেপ নিতে সাহায্য করে। তো এইভাবে করে তোমরা তোমাদের 4টা প্রশ্নের আনসার সাজিয়ে নিতে পারো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তীতে পার্ট বি অর্থাৎ তোমাদের ভোকাবুলারি টেস্ট থেকে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা প্রত্যেকেই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।